জামাতের আমিরের কথাটা আজকে ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। তার একটা সহজ সরল স্বীকারোক্তি হচ্ছে এই যে জামাত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়। তিনি আজকে কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই কথা বলছেন। তিনি বলছেন যে দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল বা অন্যায় হতে পারে, তবে অন্যায়কে কখনোই প্রশ্রয় দেবে না। এই যে অনেক কথাই বলেছেন, কথাটা কেন বলেছেন? বলেছেন এই যে সাম্প্রতিক গাজী নজরুল ইসলামকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে একেবারে জামাতের বলা যায় যে ভিত্তিমূলটা নাড়িয়ে দিয়েছে। সে ভিত্তিমূলে নাড়া খেয়েছে জামাত। কারণ জামাতের ব্যাপারে এতদিন যে একটা মিথ ছিল যে তারা একটা ধর্মীয় দল, তারা জান্নাতের দল, তারা হচ্ছে ন্যায়, মানে কোনো অন্যায়, কোনো অনৈতিক কোনো কিছুর মধ্যে তারা থাকে না। এটা হচ্ছে তাদের মূল থিম। বাট এটা যে সত্য না, এটা নানা ঘটনায় কিন্তু বারবার প্রমাণ হচ্ছে এবং সর্বশেষ খুব বাজেভাবে প্রমাণিত হলো গাজী নজরুলের কাণ্ডে। এবং তারপর আরো কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসছে প্রায় প্রতিনিয়ত। তো সেগুলি হয়তো মারাত্মক না, কিন্তু যেহেতু গাজী নজরুল ইসলাম তিনি একজন প্রতিষ্ঠিত নেতা, দলের মজলিসে শুরার সদস্য এবং জামাতের এই সংসদে 4 জন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে, তার মধ্যে তিনি একজন। 64 জন নতুন, আর 4 জন হচ্ছে পুরনো। আর তিনি 91 সালেও এমপি ছিলেন, 2008-এও এমপি ছিলেন। সব মিলায়ে তিনি প্রত্যাশার যে জায়গাটা, বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে জামাত। এর মধ্য দিয়ে ওই যে জামাতকে এমনভাবে একটা গত নির্বাচনের সময় বলা হচ্ছিল যে জামাত হচ্ছে জান্নাতের দল, জামাত ইসলাম করা মানে হচ্ছে বেহেশতের টিকিট পাওয়া। তো এক ধরনের ফেরেশতাদের দল, এরকম একটা তারা আনুষ্ঠানিক ঘোষণা না করলেও তাদের নানা ধরনের নেতা কর্মীদের বক্তব্যে সেরকমই যে এটা ফেরেশতাদের দল। তো ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। মানুষ ভুল করে, ফেরেশতারা ভুল করে না। তো সেই বাস্তবতাটা নিয়ে আসছে। এখন এই বাস্তবতা তো মুখে বললে হবে না, তাদের কাজে কর্মে সেই নীতিতে এটা প্রতিফলন ঘটাতে হবে। আমি বারবার বলি যে তারা নারীদেরকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে, এটা দৃশ্যত মনে হবে যেন খুব সম্মানের জায়গায় তারা দেখতেছে। তাদেরকে একদম মানে শুধু চোখ দেখা যাবে, সমস্ত শরীর ঢাকা থাকবে, তাতে মনে হবে যেন তারা একেবারে খুবই নারীদেরকে সম্মান দিল। আসলে এই পোশাকের মধ্য দিয়ে নারীদেরকে তারা একদিকে ঠেলে ফেলে দিল যে না, তোমরা মানে বাংলাদেশের বা বিশ্বের প্রগতির যে কাজ কর্ম স্বাধীনভাবে যেটা করবে সেটা পুরুষরা করবে, আর তোমরা কি করবে, তোমরা পোশাকে ঢেকে থাকবা এবং এক সাইডে চলে যাবা, তোমরা সাইড লাইনে থাকবা। তার মানে তোমরা ঘরের কোণে যাবা। যখনই আপনি এক সাইডে ফেলে দিচ্ছেন, এক ঘরের কোণে দিচ্ছেন, তখন তারা একটা দুর্বল শক্তি হিসাবে সামনে চলে আসলো। তখন কি হবে, পুরুষের যে পাশবিক লালসা, তার যেই খারাপ যে মনোবৃত্তিগুলো, সেই মনোবৃত্তিগুলো সে নারীকে তখন দুর্বল ভাববে। কারণ নারী তো সাইড লাইনে পড়ে গেল, সে তো বোরখায় আবৃত, তার আলাদা যে সে ব্যক্তিত্ব নিয়ে যে সেও পুরুষের মতন শার্ট প্যান্ট পরে সেও যে কাজ করতে পারে, সেই মর্যাদার জায়গায় তো সে থাকলো না। তার মানে এই পোশাকটাও কিন্তু এক ধরনের বলা হচ্ছে ইসলামী পোশাক, কিন্তু এটা হচ্ছে একটা শৃঙ্খলিত পোশাক। আপনি শৃঙ্খলে কারা থাকে? যারা দুর্বল থাকে। সবল মানুষ তো আর শৃঙ্খলায় আবদ্ধ থাকে না, সে স্বাধীন থাকে, মুক্ত থাকে। তার মানে নারীকে আপনি ওই পোশাক দিয়ে আপনি আলাদা করেন। আমি একটা কথা বলি, আরো পরিষ্কার করি। আমি মাঝে মধ্যে জামাতের জোটের কিছু নেত্রীর সাথে টকশোতে বসি। তো তখন আমি তাদের দিকে তাকায় থাকি যে এরা জামাতের সাথে জোট করে, এদের পোশাক আশাক তো সাধারণ শাড়ি ব্লাউজ পরে, স্বাভাবিক, অন্য 10 জনের মতন। তো তারা টকশোতে আসে, কিন্তু চিন্তা করেন জামাত ইসলাম বাংলাদেশের একটা প্রধান বিরোধী দল, তাদের পুরুষ সদস্যরা টকশোতে আসে। কিন্তু দেখেন তো তাদের প্রচুর নারী যারা রাজনীতিতে যুক্ত, তাদেরও তৎপরতা আছে, ঘরে ঘরে তৎপরতা আছে, কিন্তু তাদের কোনো বাইরে তৎপরতা নেই। তো তারা কেন টকশোতে আসে না? আসে না এই কারণে যে টকশোতে আসলে তো মানুষ দেখতে চাইবে যে
কে কথা বলতেছে। যেমন মনিরুল হক চৌধুরী কথাটা অনেকে পছন্দ করেনি, পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, কিন্তু তিনি তো সত্য কথা বলেছেন। পার্লামেন্টে দুইজন নারী এমপি বক্তব্য রেখেছেন, তাদের শুধু চোখ দেখা গেল, চোখটা খোলা ছিল। তো উনি বলছেন যে কে বক্তব্য রাখলো, চিনলাম না তো। আসলে এইরকম ওই পোশাক পরে যদি আপনি 100 নারীকে, 1000 নারীকে আপনি যদি আবৃত করেন, তাহলে কে রহিমা, কে সালমা আপনি তো চিনতে পারবেন না। তাহলে আপনি কমিউনিকেট করবেন কি করে? এখন ধরেন একজন খুবই নারী নেত্রী জামাতের, তার ভালো নেতৃত্ব গুণ আছে, কিন্তু আপনি পাবলিকলি যখন নিয়ে আসতেছেন, সে তো জিরো। কারণ সে তার চোখ ছাড়া কিছু, চোখ আপনি ওই দিয়ে আপনি কমিউনিকেট করবেন কিভাবে? পাবলিকের সাথে কি কমিউনিকেট করবেন? আপনি সহ আলোচকের সাথে কি কমিউনিকেট করবেন? তাইলে আজকের যুগে আপনি নারীকে যদি ওই পর্যায়ে ঠেলে দেন পোশাকের মাধ্যমে, তাহলে আপনি কিসের প্রগতি করবেন, কিসের নারীর মর্যাদা প্রতিষ্ঠা করবেন? নারী যে নিজেকে সুরক্ষা দেবে, সেই শক্তিটার জন্য তো তাকে পোশাকের স্বাধীনতা দিতে হবে, যাতে সেও এমন পোশাক পরে যাতে শালীনতাও থাকে এবং সে পুরুষের পাশাপাশি সেও কর্মক্ষেত্রে বিচরণ করতে পারে। একই পরিবারে একটা ছেলে একটা মেয়ে, আপনি ছেলেকে স্বাধীনতা দিচ্ছেন, মেয়েকে স্বাধীনতা দিচ্ছেন কেন? ওয়াই? এই বিষয়গুলি যদি নীতির পরিবর্তন না হয়, এখন আপনি যতই বলেন এটা ফেরেশতাদের দল না, মানুষের দল, কিন্তু ঘটনা তো ঘটতেই থাকবে। এবং এই মাত্রাগুলি আপনি খেয়াল করেন তো, বাংলাদেশে এখন দেখবেন যে শুক্রবারে মসজিদে জায়গা পাওয়া যায় না, রাস্তার উপর উপচায় পড়তেছে, সবাই দেখবেন যে নামাজ নামাজ নিয়ে ব্যস্ত, কিন্তু অনাচার, ব্যভিচার, ধর্ষণ, এই পরিসংখ্যানটা নেন, এগুলি তো কমে যাওয়ার কথা। মানে আপনি যত বেশি মসজিদ, যত বেশি ধর্মানুরাগী হবেন, তত তো অপরাধ, নৈতিক অনৈতিক কর্মকাণ্ড তো কমে যাওয়ার কথা। কমছে? পরিসংখ্যান নেন। 20 বছর আগে তো এইরকম পোশাক আশাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি ছিল না। তখনকার মানে ধর্ষণ, অনৈতিক কর্মকাণ্ডের যেই পরিসংখ্যান আর এখনকার পরিসংখ্যান হিসাব করে দেখবেন যে আরো বাড়ছে। তাহলে জামাতে ইসলামকে একটা গণতান্ত্রিক দল হিসাবে, আমি আবার এটাও বলছি যে আপনি নাম আপনার জামাতে ইসলাম, নাম দেখে আপনি রাষ্ট্রে, আপনি রাজনীতি যদি করেন তাহলে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করবেন? আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। একটা কমিউনিস্ট দল যখন কি সে বিপ্লব করবে, সে তো কমিউনিজম প্রতিষ্ঠা করবে। তার আদর্শ নির্বাচন করে যদি সে নির্বাচিত হয়, সে কমিউনিজমের আদর্শগুলি প্রতিষ্ঠা করবে। কিন্তু গণতান্ত্রিক দল তো গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আপনি ইসলামিক দল, ঠিক আছে, আপনি নাম পরিবর্তনের কথা বলছেন না, কিন্তু আপনার নীতিটা তো গণতান্ত্রিক হইতে হবে। নীতি তো সমান অধিকার হইতে হবে, নারী পুরুষের সমান অধিকার, সকল ধর্মের সমান অধিকার। এই নীতিগুলি যদি আপনি দলে প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে এই অকারেন্স গুলো অন্য দল করলে পার পাবে, কিন্তু জামাত ইসলাম আপনি কিন্তু পার পাবেন না, এটা মাথায় রাখবেন।